ইসলামাবাদে আলোচনা নিয়ে অনিশ্চয়তা থাকলেও হোয়াইট হাউস দাবি করছে ইরান ও আমেরিকা চুক্তির দ্বারপ্রান্তে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না জানিয়ে তার আগেই ইরানকে চুক্তিতে আসার আহ্বান ডোনাল্ড ট্রাম্পের। ইরানের বিরুদ্ধে কঠোর ও অতিরঞ্জিত বক্তব্য না দিতে ট্রাম্পকে সতর্ক করেছে পাকিস্তান। আমেরিকার অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হয়েছে ইরানের জাহাজ। হিজবুল্লাহ প্রধানকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্য সংকটের সবশেষ খবর জানাতে আপনাদের সাথে আছি আমি তানজিনা অন্ত। ইসলামাবাদে আলোচনা নিয়ে অনিশ্চয়তা থাকলেও হোয়াইট হাউস দাবি করছে ইরান ও আমেরিকা চুক্তির দ্বারপ্রান্তে। ইরানের সাথে চুক্তির দ্বারপ্রান্তে আমেরিকা। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। সম্ভাব্য এই চুক্তিকে সত্যিকার অর্থে একটি ভালো চুক্তি আখ্যা দিলেও ইসলামাবাদে আলোচনার ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। In these negotiations, in these talks, you heard from the Vice President directly and the President this week that these conversations are productive and ongoing. লেভিট দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের শক্ত অবস্থানের কারণেই ইরানের সামরিক অভিযান সফল হয়েছে, আর এই সফলতার পথ ধরেই ইরানের সাথে চুক্তির এত কাছাকাছি পৌঁছানো সম্ভব হয়েছে। তিনি এও জানান, কোনো কারণে যদি চুক্তি না হয় তবে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ইরান বিষয়ে আরও অনেক বিকল্প পরিকল্পনা রয়েছে। ট্রাম্প কোনো পদক্ষেপ নিতে পিছপা হবেন না বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ এবং পার্লামেন্ট সদস্য মোহাম্মদ রেজা মহসিন স্পষ্ট জানিয়েছেন, তেহরানকে চাপে ফেলে কোনোভাবেই আলোচনার টেবিলে আনা যাবে না। ওয়াশিংটন পাকিস্তানে আলোচনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করলেও ইরানের গণমাধ্যম বলছে ভিন্ন কথা। একাধিক ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত আলোচনায় অংশ নিতে ইরানের কোনো প্রতিনিধি দল ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়নি। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং স্পিকার বাঘের গালিবাফ এরা সবাই এখনও তেহরানে অবস্থান করছে বলেও জানানো হয়েছে। এদিকে ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার জেনারেল আলী আবদুল্লাহি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুপক্ষ নিজেদের কথার বরখেলাপ করেছে, তাদের এই বিশ্বাসঘাতকতার জবাব দিতে ইরানের সেনারা প্রস্তুত। তিনি আরও দাবি করেন, আমেরিকা স্থায়ী যুদ্ধবিরতির জন্য উদ্গ্রীব হয়ে আছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সাথে যুদ্ধবিরতির সময় বাড়ানো হবে না। বুধবার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই ইরানকে চুক্তিতে আসার আহ্বান জানিয়েছেন তিনি। ব্লুমবার্গকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইরান চুক্তি না করা পর্যন্ত হরমুজ ও এর আশপাশের এলাকায় নৌ অবরোধ অব্যাহত থাকবে। ইরানের সাথে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা নেই। সোমবার ব্লুমবার্গে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে বিষয়টি জানিয়ে ইরানকে দ্রুত চুক্তিতে পৌঁছানোর তাগিদ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন, ওয়াশিংটন সময় বুধবার সন্ধ্যায় এই যুদ্ধবিরতি শেষ হচ্ছে। ইরানের সাথে চুক্তির ক্ষেত্রে কোনো তাড়াহুড়া করবেন না বলেও জানিয়েছেন তিনি। ইরান কোনো চুক্তি না করা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে জানিয়ে ট্রাম্প বলেন, তেহরান হরমুজ খুলতে উদ্গ্রীব হয়ে থাকলেও চুক্তির আগ পর্যন্ত তা হচ্ছে না। পাকিস্তানে ইরানের সাথে সম্ভাব্য আলোচনার বিষয়েও কথা বলেন ট্রাম্প। তিনি দাবি করেন, মঙ্গলবার রাত বা বুধবার সকালে এই আলোচনা শুরু হবে। আলোচনায় অংশ নেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। ইসলামাবাদের আলোচনায় নিজের অংশগ্রহণের আগ্রহ ব্যক্ত করলেও ট্রাম্প জানান, তিনি মনে করেন সেখানে তার যাওয়ার প্রয়োজন হবে না। ইরানের দিক থেকে আনুষ্ঠানিকভাবে এই আলোচনার বিষয়ে কিছু জানানো না হলেও প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনা ঘিরে আশাবাদ ব্যক্ত করেন। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, আমেরিকাকে ঐতিহাসিকভাবেই অবিশ্বাস করে ইরান। তিনি দাবি করেছেন, ওয়াশিংটনের সাম্প্রতিক কর্মকাণ্ডে সেই অবিশ্বাস আরও গভীর হয়েছে। পেজেশকিয়ান স্পষ্ট করে বলেন, ইরান কোনোভাবেই আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করবে না। একই রকম বার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। এক এক্স পোস্টে তিনি অভিযোগ করেছেন, ট্রাম্প যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে ইরানকে জোর করে আলোচনার টেবিলে আনতে চাইছেন, যা কখনোই ঘটবে না। তিনি বলেছেন,
হুমকির মুখে ইরান কোনোভাবেই আলোচনার টেবিলে বসবে না। পাশাপাশি গালিবাফ স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধ শুরু হলে শত্রুর ওপর নতুন নতুন কৌশল ব্যবহার করে হামলার জন্য প্রস্তুত ইরানের সেনারা। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের বিরুদ্ধে কঠোর ও অতিরঞ্জিত বক্তব্য না দিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছে পাকিস্তান। প্রথম দফায় ইরান আমেরিকা আলোচনা যখন সফল হওয়ার দ্বারপ্রান্তে ছিল, তখন ট্রাম্পের নানা মন্তব্যে সেই প্রক্রিয়া ব্যাহত হয়। ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকটি সূত্রের বরাতে একথা জানিয়েছে সিএনএন। পাকিস্তানে ইরান ও আমেরিকার প্রতিনিধিদের মধ্যে গত শনিবারের ম্যারাথন আলোচনার পরও তা সফল না হওয়ার পেছনে কী কারণ রয়েছে তা নিয়ে গভীর বিশ্লেষণ চলছে আমেরিকার গণমাধ্যমে। আমেরিকার সংশ্লিষ্ট কর্মকর্তারা দেশটির গণমাধ্যম সিএনএনকে জানান, দুই পক্ষ যখন আলোচনায় বড় ধরনের ব্রেক থ্রু বা সমঝোতার খুব কাছে পৌঁছে যায়, ঠিক তখন সামাজিক মাধ্যমে একের পর এক পোস্ট এবং সাংবাদিকদের সাথে ফোনালাপ শুরু করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন ইরান সব শর্ত মেনে নিয়েছে, যার মধ্যে তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের সম্পূর্ণ মজুদ সমর্পণের বিষয়টিও রয়েছে। ট্রাম্পের এই সোশ্যাল মিডিয়া কূটনীতি ইরানিরা পছন্দ করেনি। তেহরান সাথে সাথেই ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করে। তারা পরবর্তী ধাপের আলোচনায় বসার খবরও অস্বীকার করেন, যা চুক্তি নিয়ে তৈরি হওয়া আশা নিমিষেই ম্লান করে দেয়। সিএনএনের কাছে আমেরিকার বেশ কয়েকজন কর্মকর্তা স্বীকার করেছেন যে ট্রাম্পের প্রকাশ্যে মন্তব্য আলোচনার জন্য ক্ষতিকর হয়েছে। বিশেষ করে চুক্তির আগেই ইরান সব মেনে নিয়েছে এমন প্রচার তেহরানকে ক্ষুব্ধ করেছে। স্পর্শকাতর এমন কিছু বিষয়ে তারা রাজি হয়েছে বলে প্রচার করা হয়, যাতে ইরানের সাধারণ জনগণও ক্ষুব্ধ হয়। ইরানিরা নিজেদের দুর্বল হিসেবে উপস্থাপন করতে চায় না বলে সিএনএনকে জানান আমেরিকার কর্মকর্তারা। এই জটিল পরিস্থিতিতেও ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করে যাচ্ছেন। গত কয়েকদিনে বেশ কিছু বিভ্রান্তিকর তথ্যও দিয়েছেন তিনি। রবিবার ট্রাম্প জানান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনায় যোগ দেবেন না, অথচ কিছুক্ষণ পরই তার প্রশাসনের দুই শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে জানান যে ভ্যান্সই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আবার সোমবার ট্রাম্প দাবি করেন ভ্যান্স বিমানে করে পাকিস্তানের পথে রয়েছেন, অথচ তখন তিনি ওয়াশিংটনেই ছিলেন। ইরানকে চুক্তিতে আনতে ট্রাম্প কঠোর বক্তব্য দিলেও তা উল্টো তেহরানকে আলোচনার টেবিল থেকে সরিয়ে দিতে পারে এমন আশঙ্কা করছে পাকিস্তান। দেশটির পক্ষ থেকে এরই মধ্যে আমেরিকার প্রেসিডেন্টকে সতর্ক করা হয়েছে যেন ইরানের বিরুদ্ধে কঠোর বক্তব্য পরিহার করে সুর নরম করেন তিনি। ইসলামাবাদের কর্মকর্তারা জানিয়েছেন যে ট্রাম্পকে পরামর্শ দেওয়া হয়েছে যেন তিনি এমন কোনো মন্তব্য না করেন যাতে ইরানকে পরাজিত মনে হয়। আলোচনাকে দুই পক্ষের জন্যই সম্মানজনক পরিস্থিতি হিসেবে উপস্থাপনের পরামর্শ দিয়েছে পাকিস্তান। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট অবশ্য ট্রাম্পের পক্ষে সাফাই গিয়ে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের আলোচনার দক্ষতার কারণেই আমেরিকা একটি ভালো চুক্তির এত কাছে পৌঁছাতে পেরেছে। যারা তার এই কৌশল বুঝতে পারছে না, তারা হয় বোকা, নয়তো উদ্দেশ্যমূলকভাবে সত্য এড়িয়ে যাচ্ছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের সাথে আলোচনা ব্যর্থ হলে এর দায় চাপানো হবে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ওপর। এর ফলে সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের মতো ভ্যান্সের রাজনৈতিক জীবনও শেষ হয়ে যেতে পারে, এমন দাবি করেছে ভারতের এনডিটিভি। ট্রাম্প ফ্যান্স সম্পর্কের নানা দিক তুলে ধরে টিভি চ্যানেলটি বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প নিজের উদ্দেশ্য হাসিল করতে ভাইস প্রেসিডেন্টকে সুকৌশলে ব্যবহার করছেন। আমেরিকার রাজনীতির বর্তমান চালচিত্র বেশ নাটকীয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সম্পর্ক এখন আর কেবল একটি রাজনৈতিক পরিসরে সীমাবদ্ধ নেই, এটি দাঁড়িয়ে আছে ক্ষমতার এক জটিল কাঠামোর ওপর। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের রাজনৈতিক দর্শন মূলত উপযোগিতার উপর নির্ভরশীল। এখানে মিত্রদের স্থায়িত্ব নির্ভর করে তাদের কার্যকারিতার ওপর। এই মডেলে জেডি ভ্যান্সের ভূমিকা কেবল একজন ভাইস প্রেসিডেন্টের নয়, বরং তিনি ট্রাম্পের নীতির একজন সক্রিয় প্রচারক।
তিনি ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডাকে অত্যন্ত কৌশলে এবং আক্রমণাত্মক ভঙ্গিতে জনসমক্ষে তুলে ধরেন। তবে এই সম্পর্কের গভীরে একটি স্পষ্ট এবং অনস্বীকার্য অসমতা রয়েছে। ট্রাম্পের জন্য ভ্যান্স মূলত একটি নিরাপত্তা বলয় হিসেবে কাজ করেন। সাম্প্রতিক ইরান ইস্যু তার সবচেয়ে বড় প্রমাণ। ইসলামাবাদে আয়োজিত উচ্চ পর্যায়ের আলোচনা ব্যর্থ হওয়ার পর দায়ভার পরোক্ষভাবে ভ্যান্সের উপরই চাপানো হয়েছে। ট্রাম্পের এই কৌশলটি অত্যন্ত সুনির্দিষ্ট। সাফল্যের সমস্ত কৃতিত্ব নিজের ঝুলিতে নেয়া আর ব্যর্থতার দায়ভার থেকে নিজেকে নিরাপদ রাখা। এর মাধ্যমে ভ্যান্স কার্যত ট্রাম্পের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছেন। ভ্যান্সের জন্য এই পথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল। একসময় তিনি অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ঘোর বিরোধী ছিলেন, কিন্তু বর্তমান প্রশাসনে তাকে ইরান ইস্যুতে ট্রাম্পের কঠোর নীতিগুলোকে সমর্থন করতে হচ্ছে। এর ফলে তার আগের রাজনৈতিক ভাবমূর্তি অনেকটা ম্লান হয়েছে। তিনি এখন নিজের ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় এবং ট্রাম্পের প্রতি চরম আনুগত্য, এই দুইয়ের মাঝে এক অস্বস্তিকর সংকটে পড়েছেন। অতীতে মাইক পেন্সের রাজনৈতিক পরিণতি সবাই দেখেছে। ট্রাম্পের সাথে সাংবিধানিক কারণে দূরত্ব তৈরি হওয়ায় পেন্স তার রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারিয়েছিলেন। সেই শিক্ষা থেকেই ভ্যান্স এখন ট্রাম্পের সাথে নিজের প্রতিটি পদক্ষেপ মিলিয়ে চলছেন। তবে এই অতি আনুগত্য তার নিজস্ব রাজনৈতিক পরিচয়কে ধীরে ধীরে ক্ষয় করছে। ভ্যান্স এখন নিজের স্বাধীন সত্তা বা নেতৃত্ব প্রতিষ্ঠার চেয়ে ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়নে বেশি মনোযোগী। ট্রাম্পের এই মডেলে ভ্যান্সের অবস্থান বর্তমানে বেশ ভঙ্গুর। ইরান ইস্যুতে চলমান কূটনৈতিক অস্থিরতা তার জন্য একটি বড় অগ্নি পরীক্ষা। ভ্যান্স কি এই চাপের মুখে নিজেকে টিকিয়ে রাখতে পারবেন, নাকি এই অতি নির্ভরশীলতা ভবিষ্যতে তার রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে? আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকার কঠোর নৌ অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালী পার হয়েছে ইরানের জাহাজ শুজা-2। পাশাপাশি ব্রিটেনের নিষেধাজ্ঞায় থাকা তেলের ট্যাঙ্কার নিরোকেও এই প্রণালী পার হতে দেখা গেছে। আমেরিকার অবরোধের কারণে কৌশলগত এই জলপথে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণার পর গত শুক্রবার হরমুজ প্রণালী খুলে দেয় ইরান। এরপর সংকীর্ণ এই জলপথ দিয়ে 1 ডজনেরও বেশি ট্যাঙ্কার পার হয়েছিল। কিন্তু ইসলামাবাদে ইরান ও আমেরিকার মধ্যে আলোচনা ব্যর্থ হলে ইরানের নৌ বন্দরগুলোতে অবরোধ আরোপ করে ওয়াশিংটন। এরপর থেকেই হরমুজ প্রণালীতে উত্তেজনা চরমে। কখনো ইরান বিভিন্ন দেশের জাহাজে গুলিবর্ষণ করছে, তো কখনো আমেরিকা ইরানের জাহাজ আটক করছে। এমন পরিস্থিতিতে আমেরিকার চোখ ফাঁকি দিয়ে হরমুজ প্রণালী পার হচ্ছে ইরানের আরেকটি জাহাজ। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম দাবি করেছে, আমেরিকার অবরোধ উপেক্ষা করে তাদের পতাকাবাহী জাহাজ শুজা-2 হরমুজ প্রণালী অতিক্রম করছে। বন্দর আব্বাসের শহীদ রাজাই বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটি ভারতের কান্ডালা বন্দরের দিকে যাচ্ছে। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী জাহাজটির অবস্থান নিশ্চিত করা গেলেও এ খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে ব্রিটিশ নিষেধাজ্ঞার আওতায় থাকা নিরো নামে একটি তেলের ট্যাঙ্কারকেও এই প্রণালী পার হতে দেখা গেছে। যদিও সাম্প্রতিক উত্তেজনার জেরে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম। শিপ ট্র্যাকিং ডেটা বা জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী গত 12 ঘন্টায় এই প্রণালী দিয়ে মাত্র 3টি জাহাজ যাতায়াত করেছে। অথচ স্বাভাবিক সময়ে এই পথ দিয়ে প্রতিদিন গড়ে প্রায় 130টি জাহাজ চলাচল করে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। হরমুজ প্রণালীতে আমেরিকার নৌ অবরোধের কারণে প্রতিদিন ইরানের ক্ষতি হচ্ছে প্রায় $50 কোটি। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমন দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা ও ইরানের মধ্যে চলমান সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে বুধবার। তবে পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। সোমবার আমেরিকা ইরানের একটি জাহাজ জব্দের পর নতুন করে আলোচনায় বসতে তেমন আগ্রহ দেখায়নি তেহরান। এরপরই ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানের উদ্দেশ্যে কড়া বার্তা দেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই যদি ইরান কোনো চূড়ান্ত চুক্তিতে না আসে তবে হরমুজ প্রণালীতে ওয়াশিংটনের অবরোধ তুলে নেওয়া হবে না। এই অবরোধ ইরানকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে বলেও দাবি করেন তিনি। এই অবরোধের ফলে ইরানের প্রতিদিন প্রায় $50 কোটি ক্ষতি হচ্ছে, যা স্বল্প মেয়াদেও বহন করা তেহরানের জন্য অসম্ভব বলে দাবি তার। ট্রাম্প আরও বলেন, তিনি কোনো চাপের মুখে নেই, তবে খুব দ্রুতই একটি সমাধান আসবে বলে তিনি আশা করেন। পাশাপাশি অভিযোগ করেন, ডেমোক্র্যাট ও ফেক নিউজ মিডিয়া তার উপর চাপের গুজব ছড়াচ্ছে। এদিকে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফর নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। সোমবার এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যে ভ্যান্স এরই মধ্যে ইসলামাবাদের পথে রয়েছেন এবং সোমবার বা মঙ্গলবার সকালেই সেখানে পৌঁছাবেন। কিন্তু আমেরিকার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এখন জানাচ্ছেন যে জেডি ভ্যান্স এখনও ওয়াশিংটনেই অবস্থান করছেন। বৈঠক চূড়ান্ত হলে তিনি, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানিয়েছেন আমেরিকার কর্মকর্তারা। ইরান যদিও বৈঠকে অংশ নেওয়ার বিষয়টি এখনও নিশ্চিত করেনি। পাকিস্তান সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন তারা ইরানকে আলোচনায় আনতে পারবেন বলে আত্মবিশ্বাসী। তবে জেডি ভ্যান্স ইসলামাবাদে পৌঁছালে ইরানের পক্ষে এই বৈঠক এড়িয়ে যাওয়া কঠিন হবে। পাকিস্তানিরা দুই পক্ষকে এক টেবিলে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আলোচনা নিয়ে অচলাবস্থার মাঝে ইরান সংশ্লিষ্ট আরেকটি ট্যাঙ্কারও জব্দ করেছে আমেরিকা। ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিষেধাজ্ঞায় থাকা ট্যাঙ্কার এমটি টিফানি দখলে নেয়ার কথা নিশ্চিত করেছে পেন্টাগন। এর ফলে পাকিস্তানের সম্ভাব্য আমেরিকা ইরান আলোচনা ঘিরে আরও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইরান আমেরিকার 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষের পথে। এর মাত্র কয়েক ঘন্টা আগে ভারত মহাসাগরে ইরান সংশ্লিষ্ট তেলের ট্যাঙ্কার দখলে নেয়ার কথা জানিয়েছে আমেরিকা। ইরানকে সমর্থন দেয়া অবৈধ নেটওয়ার্ক ভেস্তে দিতেই এই জব্দের ঘটনা। এমন সময়ে এই তথ্য সামনে এসেছে যখন অচলাবস্থার মধ্যেই পাকিস্তানে 2 দেশের দ্বিতীয় বৈঠকের জল্পনা চলছে। বিশ্বের যে কোনো জায়গায় ইরানকে সমর্থনকারী অবৈধ ও নিষিদ্ধ নৌ নেটওয়ার্কের বিরুদ্ধে এই অপারেশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। ইন্দো প্যাসিফিকে নতুন করে ট্যাঙ্কার আটকের এই ঘটনার ছবি ও ভিডিও প্রকাশ করেছে দপ্তরটি। এক্স পোস্টে ট্রাম্পের যুদ্ধ মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক জলসীমাকে নিষিদ্ধ নৌযানগুলোর আশ্রয়স্থল হতে দেয়া হবে না। শিপ ট্র্যাকিং সাইটগুলো জানাচ্ছে, মঙ্গলবার সকালে জব্দ করা এমটি টিফানিকে শ্রীলঙ্কা উপকূল থেকে 700 কিলোমিটার দূরে অবস্থান নিতে দেখা যায়। ট্যাঙ্কারটি 3 লাখ টন অপরিশোধিত তেল ধারণ করতে সক্ষম। গত রবিবারই গন্তব্য সিঙ্গাপুরে পৌঁছানোর কথা ছিল টিফানির। বর্তমানে ট্যাঙ্কারটি কার্গোতে পূর্ণ রয়েছে। জব্দ করা টিফানি আমেরিকার ফরেন অ্যাসেটস কন্ট্রোলের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত। ভারতের যে শিপিং কোম্পানির সাথে ট্যাঙ্কারটির যোগ রয়েছে সেটিও ওয়াশিংটনের নিষেধাজ্ঞায় রয়েছে। হরমুজে পাল্টাপাল্টি অবরোধের মধ্যে রবিবার ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী কন্টেইনার জাহাজ তুস্কা জব্দের ঘটনায় আমেরিকা ইরানের যুদ্ধবিরতি প্রায় ভেস্তে যাওয়ার মুখে। ওয়াশিংটনের এই অভিযানকে দস্যুতা আখ্যা দিয়ে মধ্যপ্রাচ্যে আমেরিকার একাধিক জাহাজে ড্রোন হামলার দাবি করে আইআরজিসি। এর মধ্যেই এমটি টিফানিতে আমেরিকার অভিযানের ঘটনায় এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। তবে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগ মুহূর্তে এই ট্যাঙ্কার জব্দের ঘটনাকে ইরান উস্কানি হিসেবে দেখতে পারে বলে শঙ্কা রয়েছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। লুক্সেমবার্গে ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে ইরান ও আমেরিকা উত্তেজনা এবং মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব নিয়ে আলোচনা করেন প্রতিনিধিরা। বৈঠকে ইউরোপের জ্বালানি নিরাপত্তা এবং ইসরায়েলের সাথে বাণিজ্যিক চুক্তির ভবিষ্যৎ নিয়েও নিজ নিজ অবস্থান তুলে ধরে ইউরোপের দেশগুলো।
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যেই লুক্সেমবার্গে বৈঠকে বসেছেন ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা। আলোচনার শুরুতেই ইরান ও আমেরিকার মধ্যকার যুদ্ধের প্রভাব নিয়ে উদ্বেগ জানান ইউর জ্বালানি বিষয়ক কমিশনার ড্যান জার্গেনসেন। তিনি সতর্ক করেন এই যুদ্ধের কারণে আসন্ন গ্রীষ্মে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে ইউরোপের বাজার। তেলের আকাশচুম্বী দাম এবং জ্বালানি সরবরাহে ঘাটতি মোকাবেলায় সদস্য দেশগুলোকে বিদ্যুৎ ও গ্যাস মজুতের বিষয়ে সমন্বিত পদক্ষেপের আহ্বান জানান তিনি। বৈঠকের অন্য এক পর্যায়ে ইসরায়েলের সাথে ইউর বাণিজ্য চুক্তি স্থগিত করার দাবি তোলে স্পেন, স্লোভেনিয়া এবং আয়ারল্যান্ড। মানবাধিকার রক্ষার শর্তভঙ্গের অভিযোগে এই দাবি জানায় তারা। Junto con Eslovenia e Irlanda ha solicitado que hoy se discuta y se debata. স্পেন, স্লোভেনিয়া এবং আয়ারল্যান্ড আজ ইসরায়েলের সাথে ইউএর চুক্তি স্থগিত করার প্রস্তাব দিয়েছে, কারণ মানবাধিকারের প্রতি শ্রদ্ধার ভিত্তিতেই এই সম্পর্ক বজায় রাখার কথা। Tener una relación con Israel basándose en el respeto de los derechos humanos. তবে জার্মানি এই প্রস্তাবকে এই মুহূর্তে অপ্রাসঙ্গিক বলে নাকচ করে দেয়। পরিবর্তে ইরানকে আলোচনার টেবিলে আসার আহ্বান জানায় জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল। ইসলামাবাদে আমেরিকার ভাইস প্রেসিডেন্টের সাথে আলোচনায় অংশ নিতে তেহরানের প্রতি অনুরোধ জানান তিনি। Wir rufen den Iran jetzt dringend dazu auf, nach Islamabad zu kommen und আমরা ইরানকে জরুরিভাবে ইসলামাবাদে আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি। হরমুজ প্রণালীতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে এবং নিজের জনগণের স্বার্থে ইরানের উচিত আমেরিকার সাথে আলোচনায় অংশ নেয়। von Hormuz unverzüglich wieder herzustellen. এদিকে লেবাননে ইসরায়েলি বাহিনীর সামরিক তৎপরতার তীব্র সমালোচনা করেছেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভট। ইসরায়েলের এই কর্মকাণ্ডকে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে আখ্যা দেন তিনি। En voulant être solidaire de l'Iran a entraîné le Liban dans une guerre qu'il n'a pas souhaitée. হিজবুল্লাহর হামলা নিন্দনীয়, কিন্তু ইসরায়েলের অসামঞ্জস্যপূর্ণ এবং নির্বিচার প্রতিক্রিয়া গভীরভাবে উদ্বেগের। আমরা মনে করি ইসরায়েলের সাথে ইইউ এর চুক্তি অন্তত আংশিক স্থগিত করা উচিত। Les autorités israéliennes et libanaises, c'était un message que j'ai pu partager avec le président du Liban. সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ করায় ৬০ জনের বেশি আমেরিকার সাবেক সেনা ও তাদের পরিবারের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশ কয়েকজন শারীরিক প্রতিবন্ধীও রয়েছেন। সোমবার ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ভিতরে জড়ো হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ করেন আমেরিকার সাবেক সেনা কর্মকর্তারা। হাতে লাল টিউলিপ ফুল নিয়ে ইরানে আমেরিকার সাম্প্রতিক হামলায় নিহতদের স্মরণ করেন তারা। এ সময় নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পতাকা ভাঁজ করার আনুষ্ঠানিকতা পালন করেন বিক্ষোভকারীরা। একই সঙ্গে যুদ্ধবিরোধী নানা স্লোগান দেন তারা। আমি ব্যক্তিগতভাবে এখানে এসেছি আমার সন্তানদের জন্য। একজন সাবেক সেনা হিসেবে আমি জানি যুদ্ধ সাধারণ মানুষের এবং আমাদের সেনাদের কতটা ক্ষতি করে। আমি বলছি প্রাণহানির কথা, পঙ্গুত্ব এবং বদলে যাওয়া জীবনের কথা, আর সেজন্যই আজ আমার এখানে আসা। ইরাক বা আফগানিস্তানের মতো এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়ে আমেরিকানদের জীবন ধ্বংস করবে বলে মনে করেন তারা। ইরাক এবং আফগানিস্তানে আমরা দেখেছি যে যুদ্ধ 1 মাসের জন্য শুরু হয়, তা 6 মাস, 6 বছর, এমনকি 1 দশকেও শেষ হয়নি। আমরা সেই একই প্রতিশ্রুতি আর অজুহাত শুনছি যা ইরাক যুদ্ধের সময় শুনেছিলাম, কিন্তু আমরা ভেটেরানরা সব বুঝি। আমাদের বোকা বানানো যাবে না। পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করলে তাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় পুলিশ, কিন্তু প্রতিবাদকারীরা ফিরে যেতে না চাইলে শুরু হয় ধরপাকড়। এ সময় কংগ্রেসের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ। কংগ্রেসই এই যুদ্ধের অনুমোদন দেয়, তাহলে তারা এখন কোথায়? ট্রাম্পের এই হঠকারিতা থামানোর ক্ষমতা তাদের আছে। আমি বুঝতে পারছি না তারা আসলে কি করছে। এটা সত্যিই হাস্যকর। ৬২ জন প্রতিবাদকারীকে হাতকড়া পরিয়ে নিয়ে যায় পুলিশ। ফাঁকা মেঝের ওপর পড়ে থাকে কেবল কিছু টিউলিপ ফুল। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। হিজবুল্লাহ প্রধান নাইম কাসেমকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। মেমোরিয়াল ডের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ইসরায়েলের প্রতিটি হামলার জন্য কাসেমকে চড়া মূল্য দিতে হবে।
মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানায়, দেশটির মেমোরিয়াল ডে ঘিরে জেরুজালেমের মাউন্ট হার্জলে ভাষণ দিচ্ছিলেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস। এ সময় হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেমকে উদ্দেশ্য করে তিনি বলেন, ইসরায়েলি সেনাদের রক্ত ঝরানোর পরিণাম হবে ভয়াবহ। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং আমি আইডিএফকে নির্দেশ দিয়েছি যাতে যুদ্ধবিরতির মধ্যেও পূর্ণ শক্তিতে কাজ করা হয়। লেবাননে অবস্থানরত আমাদের প্রত্যেক সেনাকে যেকোনো হুমকি থেকে রক্ষা করাই আমাদের লক্ষ্য। এছাড়া ইসরায়েলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে লেবাননের লিটানি নদীর ওপারে সামরিক অভিযান চালানোর অঙ্গীকার করেন তিনি। এ সময় গাজার উদাহরণ টেনে হিজবুল্লাহকে চরম পরিণতির কথা মনে করিয়ে দেন ক্যাটস। নাসরাল্লাহ লেবাননের শিয়া সম্প্রদায়কে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। নাঈম কাশেমও ঠিক তাই করেছেন। গাজার রাফা এবং বেইত হানুনের মতো লেবাননের ঘরবাড়ি ও ভূখণ্ডও ধ্বংস হয়ে যাবে। আর শেষ পর্যন্ত নাঈম কাশেমকেও তার নিজের জীবন দিয়ে এর মূল্য দিতে হবে। ক্যাটসের এই কড়া বার্তায় এটা স্পষ্ট যে সীমান্তে আপাতত বড় কোনো শিথিলতার পথে হাঁটছে না ইসরায়েল, বরং আক্রমণাত্মক মেজাজে থেকে হিজবুল্লাহর শীর্ষ নেতৃত্বকে নির্মূল করার কৌশল নিয়ে এগোচ্ছে তারা। ইসরায়েলের এই হুমকির পর লেবানন সীমান্তে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা করছে বিশ্লেষকরা। এইচ.এম. আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আজ এ পর্যন্তই। আগামীকাল একই সময়ে আবারও হাজির হব মধ্যপ্রাচ্য সংকটের সব শেষ খবর নিয়ে। আন্তর্জাতিক অঙ্গনের হালনাগাদ খবর জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেল ওয়ানের ইউটিউব চ্যানেল, ফলো করুন আমাদের ফেসবুক পেজ।